আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। দুইটা বিষয় নিয়ে আমি আজকে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমত নুরুল হাসান সোহানের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের একটা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি সম্পর্কে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি সম্পর্কে কথা বলতে গেলেই নুরুল হাসান সোহানের কথা সেখানটায় চলে আসে, কারণ নুরুল হাসান সোহান গতকালকে যেই বিস্ফোরক মন্তব্য করেছেন, তার সেই মন্তব্যের ভিতরে দুর্নীতি নিয়ে একটা কথা আছে। সেখানটায় তিনি উল্লেখ করেছেন যে সেকেন্ড ডিভিশন ক্রিকেটে সম্ভবত যেটা দ্বিতীয় স্তরের লেভেলের ক্রিকেট, যেটা বাংলাদেশের হয় ঘরোয়া ক্রিকেট, সেই সেকেন্ড ডিভিশন ক্রিকেটে 3 লক্ষ টাকার মতন একটা বাজেট থাকে ক্রিকেটারদের জন্য জার্সি তৈরি করার জন্য। বিসিবির পক্ষ থেকে সেটা দেওয়া হয়, কিন্তু দলগুলো সেই টাকার মধ্য থেকে মাত্র, তিনি যেই দলে খেলেছেন সেই দলের কথা তিনি বলেছেন যে মাত্র 80,000 টাকা দিয়ে আপনার এই একটা জার্সি কোনো মতে বানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, উল্লেখ করেছেন যে ওই জার্সি গায়ে দেওয়ার মতন না। 30 জন ক্রিকেটারের জন্য 80,000 টাকা দিয়ে যে জার্সি বানানো হয়েছে সেই জার্সি গায়ে দেওয়ার মতন ছিল না। তার মানে 2,20,000 টাকা মেরে দেওয়া হয়েছে। তিনি এটা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, কারণ তিনি ওই দলের অধিনায়ক ছিলেন এবং ওই সময়কার ওই দলের যিনি সেক্রেটারি ছিলেন তাকেও এই কথা জিজ্ঞেস করার জন্য বলেছেন নুরুল হাসান। তার মানে সত্যতা অবশ্যই এখানটায় আমার কাছে মনে হয় যে প্রতীয়মান হয়, কারণ যদি নুরুল হাসান সোহান মিথ্যার আশ্রয় নিতেন তিনি হয়তো এটা মনে করিয়ে দিতেন না যে সেই ওই সময়কার তৎক্ষণিক ওই সেক্রেটারিকে বা যিনি আছেন তাকে জিজ্ঞেস করার কথা তিনি বলতেন না। তো বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় সারির বা দ্বিতীয় লেভেলের একটা ক্রিকেটে, দ্বিতীয় ডিভিশনের ক্রিকেটে এই ধরনের এটাকে কি বলে, দুর্নীতি যখন হয়, একটা দলের ক্রিকেটারদের জন্য জার্সি তৈরি করার জন্য, জার্সি বানানোর জন্য 3 লক্ষ টাকা দেওয়া হয়, সেখান থেকে 2,20,000 টাকা চাক্ষুষ প্রমাণ যেটা মেরে দেওয়া হয়েছে। তো এটা তো একদম রুট লেভেলে। তো তারও আগে জাতীয় লেভেলে ঢাকা কেন্দ্রিক যে সমস্ত ক্রিকেটগুলো হয় সেখানটায় আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি আপনার এই দুর্নীতির একটা আশঙ্কা আছে। কারণ একই জায়গায় যদি কেউ লং টাইম থাকতে পারে, সেই জায়গায় সে সুবিধা মতন নিজের আয়ত্তে নিতে পারে অনেক কিছু, এবং সেটার মাধ্যমে দুর্নীতি হওয়াটা পসিবল। দেখেন, বিসিবি প্রেসিডেন্টের কথা বলতে পারেন, আকরাম খানদের কথা বলতে পারেন, বা নান্নু সাহেবের কথা বলতে পারেন, বিভিন্ন লোকজন আছেন যাদেরকে আমার কাছে মনে হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত, তাদের সম্পর্কে ধ্যান ধারণা নেওয়া উচিত। কারণ অনেক দিন তারা একই জায়গায় ছিল, একই পজিশনে ছিল, তো সেইখানটা তারা দুর্নীতির আশ্রয় নিতে পারেন। এখন আরও একটা প্রশ্ন, একজন সাংবাদিক দেবব্রত পাল, তিনি হয়তো ক্রিকেটারদের সম্পর্কিত কোনো একটা সংশ্লিষ্ট একটা সংগঠন আছে কোয়াব, সেই সংগঠনের তিনি আমার কাছে মনে হয় সেক্রেটারি অথবা সভাপতি একটা পদে আছেন। তিনি বলেছেন যে 2023 সালে ভারতে যে বিশ্বকাপ খেলা হয়েছে সেই বিশ্বকাপের ক্রিকেটারদের যেই প্রাইজ মানি ক্রিকেটাররা অংশগ্রহণ করেছেন, সেখানটায় আইসিসির রুলস অনুযায়ী ওই বিশ্বকাপ শেষ হওয়ার পরবর্তী 50 দিনের ভিতরে ক্রিকেটারদেরকে সেই প্রাইজ মানিটা দিয়ে দিতে হবে। বিসিবিকে অবশ্যই আইসিসি সেটা দিয়ে দিয়েছে, কিন্তু আইসিসি ওই টাকাটা দেওয়ার পরেও বিসিবি এখনো পর্যন্ত সেটা পরিশোধ করেননি। এটা দেবব্রত পাল তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই যে 2024 সালে যে টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ খেলে আসলো, এই বিশ্বকাপের টাকাও এখনও ক্রিকেটাররা পাননি, এখন এটা বকেয়া রয়ে গেছে। তো আমার কাছে মনে হয় দুর্নীতির অনেক জায়গা আছে। নুরুল হাসান সোহান হয়তো ছোট্ট করে একটু বুঝিয়ে দিয়েছেন যে সেকেন্ড ডিভিশনে যদি এরকম হয়, ফার্স্ট ডিভিশন হয়তো আরও বেশি হইতে পারে, মূল লেভেলে আরও বেশি হইতে পারে। আমি গতকালকে ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা কাগজ দেখেছি, একটা ছবি দেখেছি, সেখানটায় দেখা গেছে যে থার্ড ডিভিশনে মাত্র 2টা দল অংশগ্রহণ করছে। 60-70টা দল অংশগ্রহণ করার কথা, সেখান থেকে মাত্র 2টা দল অংশগ্রহণ করছে। আবার আরও একটা জিনিস দেখা গেছে, থার্ড ডিভিশনে তার আগে 16টা দল ছিল, সেই 16টা দলের ভিতরে 11টা দল একই কমিটির, নির্ধারিত কয়েকজনের আন্ডারেই 11টা দল পরিচালনা হয় তৃতীয় ডিভিশনে। সেইখানটা যদি এরকম হয়, তখন তো আপনার ওই ম্যাচ ফিক্সিং করার জন্য আম্পায়ারদেরকে দরকার হয় না, ক্রিকেটারদেরকে দরকার হয় না, আপনারা যারা কর্মকর্তারা আছে তারাই এটা কোলাবোরেশন করে কে জিততে হবে কে হারতে হবে এগুলো ঠিক করে ফেলতে পারেন ম্যাচ শুরু হওয়ার আগেই। তো ওই রুট লেভেল থেকে শুরু করে যদি আমাদের আসিফ মাহমুদ, যিনি বর্তমানে ক্রীড়া উপদেষ্টা, তিনি যদি বিসিবিকে সাথে নিয়ে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় খেয়াল করেন,
আমার কাছে মনে হয় খুবই ভালো হবে। তো নুরুল হাসান সোহানের বক্তব্যের বিশ্লেষণের ক্ষেত্রে তিনি আরও কথা বলেছেন যে কেউ যদি মানে রুটি রুজির জন্য বিসিবিতে আসেন তার আসার দরকার নেই। তিনি বলেছেন কেউ যদি রাজনীতি করতে চান তিনি যেন ক্রিকেট থেকে অবসর নিয়ে তবেই তিনি যেন রাজনীতিটা করেন। তিনি হয়তো সাকিব এবং মাশরাফিকে ইন্ডিকেট করেছেন, মাশরাফির ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে রাজনীতিতে অংশগ্রহণ করার কারণে, কিন্তু মাশরাফির কিন্তু ভক্তের অভাব নেই। তো তিনি রোশানলে পড়েছেন একমাত্র স্বৈরাচারদের দলে তিনি অন্তর্ভুক্ত হওয়ার কারণে। সাকিব আল হাসান এখন দেশে আসতে ভয় পাচ্ছেন, কানাডা থেকে তিনি পাকিস্তানে চলে যাবেন, তো তিনিও তো ভয় আসতে পারছেন না স্বৈরাচারদের সাথে তিনি সংশ্লিষ্ট থাকার কারণে। তো এই কারণে নুরুল হাসান সোহান বলেছেন যে কেউ যদি রাজনীতি করতে চান কোনো ক্রিকেটার বা কোনো স্পোর্টসম্যান, তিনি যেন তার সেই স্পোর্টসের সেই সাইড থেকে অবসর নিয়ে তবেই তিনি, আমার কাছে মনে হয় তবেই তিনি যেন রাজনীতিতে যোগদান করেন, এই কথাও তিনি বলছেন। পাশাপাশি ফাহিম স্যারদের মতন মানুষ যারা আছেন, যাদের মানে আপনার এটাকে কি বলে, বিন্দুমাত্র কোনো ধরনের ট্রল বা কোনো ধরনের খারাপ কোনো কিছু তাদের জীবনের সাথে লেফটে নেই, তো তাদের মতন লোক যদি বিসিবিতে অন্তর্বর্তীকালীন বিসিবি প্রধান হিসাবে আসে, নুরুল হাসান সোহান সেই দিকটায় মনোনিবেশ করেছেন। নুরুল হাসান সোহান আরও বেশ কয়েকটা কথা বলেছেন, আমার খুব এখন মনে পড়ছে না, তবে তার কথাগুলো যৌক্তিক এবং আমার কাছে মনে হয় সময় উপযোগী। এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে যেটা চলছে, যে বাংলাদেশ দল ঘোষণা করে দিয়েছে, সেখানটায় সাকিব আল হাসান আছেন, তিনি কানাডা থেকে পাকিস্তানে যাবেন। এটা গতকালকে আমি বলেছি যে এটা অনেকটা এরকমই হতে যাচ্ছে এবং এটাই হবে। বাংলাদেশ পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ খেলবে। তার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে পরিচালক পর্ষদ আছে তাদের অনেকেই ঘাটাকা দিয়েছেন, অনেককেই পদত্যাগ করতে বলা হচ্ছে। সৈয়দ আশরাফুল আলম নামের একজন আছেন, যিনি বাংলাদেশের এই পাপন সাহেব যখন ক্ষমতা নিয়েছেন তার আগে যিনি ছিলেন, তার সহযোগী ছিলেন, হয়তো তিনি ডক্টর ইউনূসের খুব আস্থাভাজন, খুব কাছের মানুষ, হয়তো বা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন মানে বিসিবি প্রধান হতে পারেন। তো এই বিষয়গুলোই আমার কাছে এই মুহূর্তে কথা বলার ছিল। নুরুল হাসান সোহানের কথাগুলো আমার কাছে মনে হয় 100% যৌক্তিক, তিনি যে কথাগুলো বলেছেন। তো আপনি আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।